বর্ষার শেষ ভাগ, আকাশে মেঘ আছে, তবে বৃষ্টি নেই। বিকেলের শেষ আলোটা এসে পড়েছে শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো একটি বাড়ির উপর। বাড়িটির নাম বৃদ্ধাশ্রম। বাড়িটির চারিদিকে বড় বড় গাছ। বাইরে থেকে দেখলে শান্ত লাগে, কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যায় এখানে কত মানুষের ভাঙ্গা হৃদয়ের শব্দ জমে আছে। দোতলার বারান্দার এক কোণে বসে আছেন একজন বৃদ্ধা। তার মাথার চুল প্রায় সাদা হয়ে গেছে, চোখের কোণে অসংখ্য ভাঁজ, কিন্তু সেই চোখে আজও অপেক্ষা। তিনি বারান্দা থেকে বারবার গেটের দিকে তাকাচ্ছেন, যেন কেউ আসবে, যেন কেউ ডাকবে, মা মা। কিন্তু গেটের সামনে দিয়ে শুধু মানুষের যাতায়াত, কেউ তার জন্য আসে না, কেউ তাকে মা বলে আর ডাকে না। সালেহা বেগমের জীবনের গল্পটা ছিল সাধারণ, আবার খুব অসাধারণও। একটা সময় ছিল তার ঘর ভরা ছিল হাসিতে। স্বামী আব্দুল করিম ছিলেন একজন ছোট ব্যবসায়ী। সংসার ছিল খুব সুখের। তাদের একটা সন্তান ছিল, নাম সালিম। সে ছিল তাদের চোখের মণি। সালিম ছোটবেলায় মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। সালেহা রান্নাঘরে গেলে দরজায় দাঁড়িয়ে থাকতো, মা কোথায় আছো, কি করছো? রাতে ঘুমাতে গেলেও মায়ের হাত না ধরে সে ঘুমাতে পারত না। সালেহা মাঝে মাঝে মুচকি হেসে বলতেন, খোকা, বড় হয়ে আমাকে ভুলে যাবি তাই তো? ছোট্ট সালিম বুক ফুলিয়ে বলতো, মা আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো ভুলবো না। এই কথাটা শুনে সালেহার চোখ ভরে উঠত আনন্দে। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। সালিম যখন কলেজে পড়ে তখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাসের মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। সেদিন রাতটা সালেহার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। স্বামীর লাশের পাশে বসে তিনি শুধু বলেছিলেন, এখন আমি কাকে নিয়ে বাঁচব? তার পাশে দাঁড়িয়ে খুব কান্না করছিল ছোট্ট সালিম। তার মুখের দিকে তাকিয়ে মা সমস্ত কষ্ট বুকে চেপে রাখতে বাধ্য হয়েছিল, যাতে করে ছোট খোকা সালিম আর বেশি ভেঙ্গে না পড়ে। সেই দিনের পর থেকে সালেহা শুধু মা নন, তিনি হয়ে গেলেন মা বাবা সবকিছুই। তিনি নিজের সোনার কানের দুল বিক্রি করলেন, জমির এক অংশ বিক্রি করলেন, শুধু একটি স্বপ্ন নিয়ে, ছেলেটাকে মানুষ করতে হবে, বড় করতে হবে। এভাবেই বছরের পর বছর কেটে গেল। সালেহা কষ্ট করে ছেলেকে পড়ালেন, অনেক রাত না খেয়ে থেকেছেন, কিন্তু সালিমকে তিনি কখনো বুঝতে দেননি। পড়াশোনা শেষ করে অনেক ঘোরাঘুরি করার পর একদিন সালিম চাকরি পেল শহরের এক বড় কোম্পানিতে। এই খবর শুনে সেদিন সালেহার চোখে অশ্রু ঝরে পড়ছিল। এটা কোনো দুঃখের জন্য নয়, বরং পরম সুখে নয়ন দুটি অশ্রুসিক্ত হয়েছিল। সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেছিলেন আর দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি সুখে রেখো। চাকরি জীবন শুরু হলো। লোকেরা বলতে শুরু করলো, শহরে চাকরি করতে করতে একদিন হয়তো ভুলে যাবে আপনাকে। মা তাদের উত্তর দিয়ে বলতেন, আমার সালিম কখনো আমাকে ভুলবে না। প্রথম দিকে সে নিয়মিত ফোন করত, মাঝে মাঝে বাড়ি আসতো, মায়ের জন্য শাড়ি মিষ্টি নিয়ে আসতো। সালেহা তখন মনে মনে ভাবতেন, আল্লাহ আমার কষ্ট বৃথা যেতে দেননি। লোকেরা হয়তো হিংসা করে অনেক কিছু বলছে, কিন্তু আমার বিশ্বাস সালিম আমাকে কখনো কষ্ট দিবে না। মায়ের এই বিশ্বাসটা যদি সত্যি হতো তাহলে কতই না ভালো হতো। একদিন মানুষের কথায় যে ঠিক হবে সেটা সালেহা তখন বুঝতে পারেননি। দিন খুব ভালোই কাটছিল। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর সালিমের বিয়ে হলো। মেয়েটির নাম মাহিরা। বিয়ের পর প্রথম কয়েক বছর সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে লাগলো। মাহিরা উপর উপর দেখানোর জন্য ভালোবাসা দিত ঠিকই, কিন্তু ভিতরের রূপটা ছিল তার আলাদা। 2 সন্তানের মা হওয়ার পর আসল রূপ দেখাতে শুরু করলো। মাহিরা হঠাৎ বলতে শুরু করলো, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, গ্রামের পরিবেশ ভালো না, শহরে থাকতে হবে, গ্রামের বাড়ি আর ভালো লাগছে না, তুমি শহরে থাকছো, আমাকেও সঙ্গে নিয়ে থাকো। সালিম প্রথমে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, শহরে অনেক খরচ, একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছি আমি থাকার জন্য, কম করে খরচ করে আমি ম্যানেজ করে নিই, পরিবার সহ থাকলে আরো অনেক বেশি খরচ হয়ে যাবে, গ্রামেই ভালো আছি। তাছাড়া অফিস তো খুব একটা দূরে না, মাঝে মাঝে যেতে আসতে আমার অসুবিধা হয় না, সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে যখন খুশি আমি আসতে পারি। মাহিরা কোনোভাবেই সালিমের কথা শুনল না, জেদ ধরে বসলো। নিরুপায় হয়ে সালিম বলল, ঠিক আছে, তাহলে একটা বাসা ভাড়া নিচ্ছি, আগে দেখো থাকতে পারো কি, তারপর না হলে কেনার ব্যবস্থা করা হবে। মাহিরা বলল, ভাড়া বাড়িতে আমি থাকবো না, নিজের বাড়ি বা ফ্ল্যাট হতে হবে, এর জন্য ব্যবস্থা করো, কি করে পারবে আমি জানি না। সালিম মাথায় হাত দিয়ে তখন চিন্তা করে বলল, ঠিক আছে আমি দেখছি। কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর একটা ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেল, কিন্তু দাম অনেক বেশি। সালিমের কাছে এত টাকা নেই। সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে এসে সালিম সোফাতে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে। মাহিরা বলল, কি হলো, এত চিন্তা কিসের, খুলে কি বলা যায় না? সালিম বলল, একটা ফ্ল্যাট পাওয়া গেছে, কিন্তু দাম অনেক, এত টাকা আমার কাছে নেই। নেই বললে হবে না, আমার ফ্ল্যাট চাই, শহরে একটা বাড়ি চাই। সালিম বলল, ঠিক আছে, তাহলে তুমি যদি পারো তোমার বাবার কাছে কিছু টাকা ধার নাও, পরে পরিশোধ করে দেওয়া হবে। মাহিরা বলল, বাবার কাছে কেন? আমরা যদি ফ্ল্যাট কিনেই নেই তাহলে আমরা কি গ্রামে থাকবো? আমরা তো শহরে চলে যাব। তাই গ্রামে যে বাড়িতে এখন থাকছি এটা ফেলে রেখে লাভ কি? ফেলে না রেখে বিক্রি করে দিলেই তো হয়, এখানে তো থাকার মতো আর কেউ নেই। সালিম চিন্তা করলো,
কথা মন্দ নয়। এবার একদিন রাত্রে সালিম মায়ের কাছে এসে বলল, আমরা শহরে থাকতে চাই মা, একটা ফ্ল্যাট দেখেছি। মা বললেন, হারে আমাকে ছেড়ে চলে যাবি? সালিম বলল, না না, তা কি করে হয়, তুমি তো আমাদের সঙ্গে থাকবে মা, তুমি একা গ্রামে থাকবে কেন? শহরে নিয়ে যাব তোমাকে। সালেহা খুব খুশি হলেন। তিনি ভাবলেন, ছেলের সঙ্গে শহরে থাকবো, নাতি নাতনিদের নিয়ে সময় কাটাবো, শেষ জীবনটা খুব ভালোই কাটবে। ছেলে বলল, মা আমরা তো শহরে চলে যাব, তাই গ্রামের ভিটাটা রেখে লাভ নেই, ফ্ল্যাটের দাম অনেক বেশি, আমার কাছে তত টাকা নেই, বাড়িটা বিক্রি করলে ফ্ল্যাটটা নিতে পারবো। এই কথা শুনে মায়ের চেহারাটা মলিন হয়ে গেল। বাড়ির জায়গাটা অনেক, চতুর্দিকে লম্বা জায়গা, মধ্যেখানে বাড়ি, এতখানা জায়গা বিক্রি করে দেবো? হ্যাঁ মা, বিক্রি করলে কি হবে, এতখানা জায়গা, কিন্তু শহরে যে একটা ফ্ল্যাট পাওয়া যাবে মা, সেখানে আমরা থাকবো। তাছাড়া এই গ্রামে জমি জায়গার কি হবে বলো, শহরে পেলে আর গ্রামে কেউ থাকে? সালেহা বললেন, এটা কি করে হয়, এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ওই দেখ বাড়ির সামনে গাছটি দেখতে পাচ্ছিস, ওইখানে তোর বাবা বসে সময় কাটাতেন, পাশের ঘরে শীতের সময় তোর বাবা তোকে কোলে নিয়ে খেলা দিত, আর আমি বারান্দায় রান্না করতাম, তোর বাবার আওয়াজ এখনো বাড়ির ভিতরে বাজে, চতুর্দিকে স্মৃতি জড়িয়ে আছে, চতুর্দিকে স্মৃতি ছড়িয়ে আছে। আমি এই বাড়ি বিক্রি করতে পারবো না, বরং তোরা একটু কম দামের ছোট ফ্ল্যাট নিয়ে শহরে থাক, আমি গ্রামে থাকবো। সেই দিন যদি সালিম মায়ের কথা মেনে নিত তাহলে কতই না ভালো হতো। যদি স্ত্রীর মুখের সামনে জোর গলায় বলতে পারতো গ্রামেই থাকতে হবে, তাহলে কতই না ভালো হতো। স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের সুখের কথা আস্তে আস্তে ভুলে যাবে, এ কথা যদি প্রথমে জানতো কতই না ভালো হতো। যাই হোক, এবার নিজের স্ত্রী মাহিরাকে সব কথা খুলে বলল, মা এই বাড়ি বিক্রি করতে চাইছে না, বাড়ির ভিটা বিক্রি করবে না, এগুলোতে সব স্মৃতি জড়িয়ে রয়েছে। মাহিরা উত্তেজিত হয়ে বলল, ওই বুড়ি মেয়েটা আমাদের সুখের মাঝে শুধু বাধা হয়ে দাঁড়ায় কেন? কথাটা শুনে সালিমকে খারাপ লেগেছিল, তবুও চুপ করে রইল, কারণ মাহিরা যে স্বপ্ন দেখেছিল সে একই স্বপ্ন তার মধ্যেও বিরাজ করছিল। সেও চাইছিল শহরে বসবাস করব। এরপর বারবার মায়ের কাছে অনুরোধ করতে থাকে বাড়িটা বিক্রি করার জন্য। মা শেষ পর্যন্ত ছেলের সুখের কথা ভেবে স্মৃতি জড়িত ভিটাখানা বিক্রি করতে বাধ্য হলেন। এই বাড়ি বিক্রি করার মাধ্যমেই তার কষ্টের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। বাড়ি বিক্রির টাকা আর তার কাছে জমানো কিছু টাকা একত্রিত করে ফ্ল্যাট ক্রয় করে ফেলল সেলিম। সপরিবারে শহরে বসবাস করতে শুরু করলো। শুরু হলো শহরের জীবন। সালেহা শহরে গিয়ে বুঝলেন শহরের জীবন এত সহজ নয়, গ্রামের জীবন ছিল তার জন্য বেশি ভালো। আশেপাশের মেয়েরা বিকেল টাইমে এসে গল্প করত, বিপদে আপদে মানুষ পাশে থাকতো, কিন্তু শহরের জীবন স্বার্থপর জীবন। শহরে আসার পর সালেহার মনে তেমন শান্তি নেই, মনে হচ্ছে যেন সে বড় এক ভুল করে ফেলেছে, কিন্তু আর কিছু করার নেই। এরপর কিছুদিন কাটতে না কাটতেই নতুন সমস্যা দেখা দিল। মাহিরার মুখের হাসি কম, কথা কম, বিরক্তি বেশি। সালেহা বুঝতে পারলেন এখানে তার উপস্থিতি মাহিরাকে আর ভালো লাগছে না। এতদিন ভালো লাগছিল যখন ভিটাখানা তার ছিল, এখন ভিটাখানা বিক্রি করে নিঃস্ব করে দিয়েছে, এখন আর আমাকে বাড়িতে ভালো লাগছে না। দিনের পর দিন মাহিরার ব্যবহার খারাপ হতে থাকে। একদিন সালেহা আড়াল থেকে শুনলেন মাহিরা সালিমকে বলছে, তোমার মা শুধু কি বসে খাবে, বাড়ির অনেক কাজ সেগুলো কি দেখতে পায় না, করতে পারে না, নিজের ইচ্ছা মতো একটা দুটো কাজ করে সারাদিন বসে থাকে। গ্রাম থেকে শহরে এলাম, এখন আমার আত্মীয়রা আসবে, একটু আনন্দ ফুর্তি করব, মনে হয় এই স্বপ্ন পূরণ হবে না। তোমার মায়ের জন্য আত্মীয় স্বজনদের তেমন ডাকতে পারছি না, তোমার মা থাকলে আমাদের জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে, একটা কিছু ব্যবস্থা করো, না হলে আমি আর সহ্য করতে পারছি না। সালিম তখন চুপ করেছিল। কমল কণ্ঠে মাহিরাকে বলল, শহরে এসেই মায়ের পেছনে পড়ে গেলে আরো কয়েকটা বছর চুপ করে থাকতে পারতে, আমি নিজে আরো উপার্জন করে নিজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনতাম, মা গ্রামের বাড়িতে থাকতো আর আমরা শহরে থাকতাম, সমস্যা হতো না। মায়ের ভিটামাটি বিক্রি হয়ে গেছে, এখন সে কোথায় যাবে, সে তো আমাদের সঙ্গেই থাকবে, নিজের মায়ের মতো করে একটু মানিয়ে নিলে হয় না? মাহিরা বলে ওঠে, কোথায় রাখবো মানে কি, শহরের পাশে বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে অনেক বৃদ্ধা মহিলা রয়েছে, সেখানে রেখে আসতে পারো, একটু টাকা খরচ হবে, কিন্তু আমরা তো শান্তিতে থাকবো। সালিম বলে উঠলো, তোমার ভাই কি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? মাহিরা রাগান্বিত হয়ে বলে উঠলো, আমার পরিবার নিয়ে কথা বলতে আসো না তো, তুমি জানো না আমার ভাই মা বাবাকে খুব বেশি ভালোবাসে, তাদের ছেড়ে থাকতে পারে না, তাছাড়া আমার বাবা এখন বেঁচে আছেন, তোমার বাবা বেঁচে নাই। এই শোনো, সেটা তাদের ব্যক্তিগত জীবন, তারা কি করবে তারা বুঝে নেবে, আমাদের জীবন কিভাবে সুখের হবে সেটা আমরা ভাববো। সেই দিন রাতেই সালেহা ছেলে ও বৌমার কথা শুনে খুব কেঁদেছিলেন, তবে কাউকে বুঝতে দেননি। এখনো যদি সালিম নিজের স্ত্রীকে কন্ট্রোল করে নিতে পারত, শাসন করে তার উঁচু আওয়াজ একটু নিচু করতে পারত, কতই না ভালো হতো। সে যদি একটু চিন্তা করত মা কত কষ্ট করে বড় করেছে, সে মাকে কিভাবে দূরে সরিয়ে দেব, একটু যদি চিন্তা করত, একটু তার কথা ভাবতো, তাহলে হয়তো এই ভুল থেকে বেঁচে যেত।
কিছুদিন পর একদিন সালিম বলল, মা, একটা খুব ভালো জায়গা আছে, সেখানে অনেক বয়স্ক মানুষ থাকে, সবাই একসঙ্গে গল্প করে, হাঁটাচলা করে, বসে থাকে, সেখানে যদি তুমি যাও তোমার সময়টা খুব ভালো কাটবে। সালেহা তাদের কথা আড়াল থেকে সবকিছু শুনেছিলেন, কিন্তু ছেলের প্রতি বিশ্বাস ছিল যে সে কখনো মাকে দূরে সরিয়ে দিতে পারবে না। তারপর একদিন মাকে নিয়ে বেড়াতে বের হলো। বাজারে কিছু কেনাকাটা করার পর মাকে নিয়ে একটা বড় গেটের সামনে এসে দাঁড়ালো। সামনে সাইনবোর্ডে লেখা ছিল বৃদ্ধাশ্রম। যখন সালেহার নজর পড়ল তখন তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তিনি ধীরে বললেন, খোকা, আমি কি এখানে থাকবো? সালিম একটু বিরক্ত হয়ে অস্বস্তি নিয়ে বলল, কিছুদিনের জন্য থাকো না, একটু সমস্যা মিটলে আমি নিয়ে যাব। সালেহা আর কিছু বলেননি, তিনি শুধু ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। তার সঙ্গে সত্যি এমন ঘটনা ঘটবে কল্পনাও করতে পারেননি তিনি। সম্পূর্ণ নীরব হয়ে গেছিলেন, কিছু বলার ভাষা ছিল না তার। এমন মনে হচ্ছিল গ্রামের সেই হিংসুক মানুষগুলোর সঙ্গে জীবন কাটানো তার কাছে অনেক আরামদায়ক হতো। নিজের সন্তানের এই ব্যবহার হিংসুকদের হিংসার চাইতে অনেক কষ্টদায়ক। সেদিন সালিম তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল। সে দূরে চলে যাওয়া পর্যন্ত সালেহা দাঁড়িয়েছিল গেটের পাশে, তাকিয়েছিলেন ছেলের দিকে। এখনো তার বিশ্বাস হচ্ছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। তার মনে হচ্ছিল এটা হয়তো স্বপ্ন, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এটা সত্যি। সেই রাতে প্রথমবার তিনি বালিশ ভিজিয়ে কেঁদেছিলেন। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু তার একমাত্র আশার আলো ছিল তার সন্তান। আর সে মায়ের সঙ্গে এমন আচরণ করলো, এটা ছিল তার কাছে খুব বেশি কষ্টের। সমস্ত কষ্টকে কবর দিয়ে নতুনভাবে জীবনের অধ্যায় শুরু করলেন। এরপর দিন যায়, মাস যায়, বছর চলে যায়। সালিম মাঝে মাঝে আসে, কখনো 3 মাস পর, কখনো 6 মাস পর। সে আসে ব্যস্তভাবে আর দ্রুত চলে যায়, কয়েকটা কথা বলে চলে যায়। বৃদ্ধাশ্রমের লোকদের কিছু টাকা দিয়ে বলে, একটু ভালো করে দেখবেন। মায়ের সঙ্গে বসে একটু গল্প করার মতো সময় তার নেই। পরপর কয়েকটা ঈদ চলে গেল, তবুও বাড়ি নিয়ে গেল না। বলেছিল কিছুদিন থাকো, তারপরে নিয়ে যাব, কিন্তু কয়েকটা ঈদ চলে গেল, তবুও আর নিয়ে গেল না। এইভাবেই আবার ঈদ চলে আসলো। কিছুদিন পর ঈদ। বৃদ্ধাশ্রমের সবাই ঈদের কথা বলছে। কেউ বলছে ছেলে আসবে, কেউ বলছে মেয়ে নিয়ে যাবে, কিন্তু সালেহা চুপচাপ বসে। তার বুকের ভিতরে একটা ছোট আশা, হয়তো এবার সালিম আসবে, হয়তো বলবে, মা চলো বাড়ি যাই, এবার আমাদের সঙ্গে তুমি ঈদ কাটাবে, আর তোমাকে থাকতে হবে না বৃদ্ধাশ্রমে। সালেহা বুদ্ধি করে ঈদের আগে একটা চিঠি লিখেছিলেন। চিঠি না লিখলে হয়তো খোকা এবারও ঈদে বাড়ি নিয়ে যাবে না। হাতে কাঁপুনি, চোখে পানি নিয়ে মনের বেদনা চিঠিতে তুলে ধরলেন। চিঠিতে লিখলেন, খোকা, অনেকদিন তো তোকে দেখিনি, খুব মনে পড়ে তোর কথা, খুব মনে পড়ে ছোটবেলার সেই মা ডাক। আমি খুব কষ্টে আছি রে, আর আমাকে এখানে একদম ভালো লাগে না। ঈদ চলে এসেছে, আমার খুব ইচ্ছা করছে বাড়ি যেতে, তোদের সঙ্গে ঈদ কাটাতে, নাতিদের সঙ্গে একটু খেলতে। খোকা, এবার কি আমি বাড়ি যেতে পারি? ঈদে বাড়ি যাব খোকা। চিঠির শেষে লিখলেন, তোর মা। বড় আশা নিয়ে চিঠিটা পাঠানো হলো। এরপর কয়েকদিন ধরে সালেহা শুধু অপেক্ষা করতে লাগলেন। প্রতিদিন গেটের দিকে তাকান, প্রতিদিন মনে মনে বলেন, আজ হয়তো খোকা আসবে, কিন্তু সে আর আসে না। ঈদের ঠিক 3 দিন আগে ডাক পিয়ন এলো। সালেহার নামে একটা চিঠি এসেছে। বৃদ্ধাশ্রমের এক কর্মচারী এসে বলল, মা, আপনার ছেলে চিঠি এসেছে, মা, আপনার ছেলের চিঠি এসেছে। সালেহার হাত কাঁপছিল। তিনি ধীরে খামটা খুললেন। ভিতরে একটি ছোট্ট কাগজ, সেখানে মাত্র কয়েকটি লাইন লেখা, মা, এই ঈদে খুব ব্যস্ত, সময় বের করতে পারছি না। বাচ্চাদের নিয়ে ঈদের শপিং করতে যেতে হবে, আবার ঈদের পরে ঘুরতে যেতে হবে, এরও প্ল্যান হয়ে গেছে, তাই এবার আমি যেতে পারলাম না। পরে কোনো সময় দেখা হবে, তুমি ভালো থেকো, দোয়া করো। চিঠিটা পড়ে সালেহা অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি পড়তে লাগলো। তিনি শুধু মনে মনে বললেন, খোকা, আমি তো শুধু ঈদে বাড়ি যেতে চেয়েছিলাম। বারান্দার বাইরে তখন সন্ধ্যার আজান ভেসে আসছে। সালেহা চিঠিটা বুকে চেপে ধরে বসে আছেন। সেই রাতে বৃদ্ধাশ্রমে কেউ জানতো না এই চিঠির পরে কি ঘটতে যাচ্ছে। প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ হলো। এবার দ্বিতীয় পর্বটি দেখতে পারেন।